জাতীয় বিপ্লব ও সংহতি দিবস আজ ইতিহাসের মোড় ঘুরানোর দিন। বহুদলীয় গণতন্ত্রের সূচনা করেন জিয়াউর রহমান। বাংলাদেশ পেল একজন সহজ সরল সৈনিক, দেশপ্রেমিক রাষ্ট্রপতি, যিনি সততা এবং দেশপ্রেমের উদাহরণ হয়ে রয়েছেন আজও। জুলাই সনদে ঐকমত্য হওয়া বিষয়গুলো বাস্তবায়ন এবং যথাসময়ে নির্বাচন চায় বিএনপি। নিত্য নতুন প্রশ্ন উত্থাপন না করার আহ্বান। পটুয়াখালী ৪ আসনে বইছে নির্বাচনী আমেজ, চলছে সভা সমাবেশ। বিএনপি জামায়াত প্রার্থী মাঠে সরব থাকলেও দেখা নেই এনসিপি। দেশে খাদ্যের ঘাটতি নেই, ধান চাল গম মজুদ ১৪.৫ লাখ মেট্রিক টন। স্বাধীনতার পর রেকর্ড ধান চাল সংগ্রহ, জানালেন খাদ্য সচিব। অব্যবস্থাপনা ও জনবল সংকটে ঢুকছে প্রবাল দ্বীপ সেন্ট মার্টিনের ২০ শয্যার হাসপাতালটি। সেবা বঞ্চিত দ্বীপবাসী, দ্রুত আধুনিকায়নের দাবি। প্রকৃতিতে শীতের আগমনী বার্তা, ধান ঘাসের ডকায় আলতো ছোঁয়ায় নামছে কুয়াশা। মৃদু শীতলতা জানান দিচ্ছে ঋতু পরিবর্তনের খবর। এবং ভিয়েতনামে আঘাত এনেছে শক্তিশালী টাইফুন কালবাইগি, কয়েকটি প্রদেশে ব্যাপক ক্ষয়ক্ষতি, ৬ বিমানবন্দর বন্ধ ঘোষণা। দেখছিলেন শিরোনাম সংবাদ সকালের সঙ্গে আছি আমি শায়লা খন্দকার। এবারে বিস্তারিত। স্বাধীন দেশে নতুন করে স্বাধীনতা ফিরে পাওয়ার ঐতিহাসিক সিপাহী জনতার বিপ্লব দিবস আজ। এক নেতার এক দেশ, এই চিন্তার শিকল ভেঙে বহুদলীয় গণতন্ত্রের যাত্রা শুরু হয় ৭ নভেম্বর, যার প্রবক্তা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। ক্ষণজন্মায় এই বীরের হাত ধরেই স্বাধীনতার ৪ বছর পর দেশের শিক্ষা, অর্থনীতি, কৃষি, বৈদেশিক মুদ্রা আহরণের চাকা ঘুরতে শুরু করে। ফররুক বাবুর রিপোর্ট। বাংলাদেশ প্রতিষ্ঠার ৩.৫ বছরের মাথায় রাজনীতিতে আসে আমূল পরিবর্তন। বছরটি ৭ নভেম্বর ১৯৭৫। স্বাধীন বাংলাদেশে জনগণ এবং সৈনিকদের স্বতঃস্ফূর্ত বিপ্লবের মাধ্যমে দেশের সার্বভৌমত্ব রক্ষায় গৌরবদীপ্ত মহান দিন। দেশের কঠিনতম ক্রান্তিকালে সর্বস্তরের জনগণের অনাবিল ভালোবাসা আর প্রত্যাশার স্বপ্নপুরুষ হিসেবে আবির্ভূত হন মেজর জেনারেল জিয়াউর রহমান। আমরা জাতীয় জীবনে এক নতুন অধ্যায়ের সূত্রপাত করতে যাচ্ছি। তিনি সেই মেজর জিয়া ১৯৭১ সালে নেতৃত্বহীন জাতির সামনে অসীম সাহসে বিদ্রোহী কণ্ঠে ঘোষণা করেন বাংলাদেশের স্বাধীনতা। দেশের ক্রান্তি লগ্নে ভয়কে জয় করে সামনে থেকে বারবার নেতৃত্ব দিয়েছেন জিয়াউর রহমান। ১৯৭৫ সালে সেনা বিদ্রোহ, পাল্টা বিদ্রোহ, দেশি বিদেশি ষড়যন্ত্রে সদ্য স্বাধীন দেশের স্বাধীনতা যখন বিপন্ন, তখনই জনগণের প্রত্যাশা ও সম্ভাবনা নিয়ে হাজির হয় ৭ নভেম্বর। উচ্চাভিলাষী চিফ অফ জেনারেল স্টাফ ব্রিগেডিয়ার খালেদ মোশাররফ, তিনি সেনাবাহিনীর এই দুটি গ্রুপের মতো দরিদ্রতার সুযোগ নিয়ে তিনি ৩রা নভেম্বর একটি অভ্যুত্থান করেন এবং খন্দকার মোশতাককে অপসারিত করেন। আওয়ামী লীগের পার্লামেন্ট ভেঙে দেন, আওয়ামী লীগের মন্ত্রিসভা ভেঙে দেন। কিন্তু জনমনে একটি ধারণা জন্ম নেয় যে যেহেতু শেখ মুজিব ভারতপন্থী ছিলেন, তাকে উৎখাত করেছে খন্দকার মোশতাক। সেই খন্দকার মোশতাককে যিনি অভ্যুত্থানের মাধ্যমে সরিয়েছেন, তিনি বোধহয় আওয়ামী লীগপন্থী বা ভারতপন্থী, এই ধারণাটা জনগণের মনে দৃঢ় পদ্মমূল হয়। ওই দিন দেশের মানুষ ঐক্যবদ্ধ হয়ে সফল করে সিপাহী জনতার অবিস্মরণীয় বিপ্লব। বিশ্ব তাকিয়ে দেখে সার্বভৌমত্ব ও স্বাধীনতার প্রশ্নে কতটা ঐক্যবদ্ধ বাঙালি। বাঙালি জাতি আবারও নতুন করে স্বপ্ন দেখা শুরু করে জিয়াউর রহমানের চোখ দিয়ে। বাকশালের শিকল থেকে জাতিকে মুক্ত করেন মেজর জেনারেল জিয়া। শুরু হয় গণতন্ত্রের নবযাত্রা। ৭ই নভেম্বরে জিয়ার উত্থান, সাথে সাথে বাংলাদেশি জাতীয়তাবাদের উত্থান এবং বাংলাদেশ পেল একজন সহজ সরল সৈনিক, দেশপ্রেমিক রাষ্ট্রপতি, যিনি সততা এবং দেশপ্রেমের উদাহরণ হয়ে রয়েছেন আজও। কঠিন দুর্ভিক্ষে পতিত জাতি প্রথমবার ঘুরে দাঁড়ানোর সাহস পায়। বেকার যুবকেরা উদ্যমী হয় স্বনির্ভর হওয়ার। অবহেলিত নারী ঘুরে দাঁড়ায় নতুন আত্মবিশ্বাসে। ছাত্র, শিক্ষক আর জনতার সহযোগিতায় মাইলের পর মাইল খনন করা হয় খাল। ফসলহীন জমি ভরে ওঠে সবুজ শ্যামলে। বৈদেশিক কর্মসংস্থানের পথও সুগম হয়। মত প্রকাশের অবাধ স্বাধীনতা পায় গণমাধ্যম। কৃষি জমি থেকে শিল্প কারখানা, প্রতিটি ক্ষেত্রে দুর্বার গতিতে এগিয়ে যায় বাংলাদেশ। জিয়াউর রহমানের দূরদর্শিতায় দেশে পোশাক শিল্পে নতুন অধ্যায় শুরু হয়, যা আজও দেশের অর্থনীতির খুঁটি হয়ে আছে।
এগিয়ে যায় দেশের স্বাস্থ্য খাত। সার্ক তৈরির মধ্য দিয়ে আন্তর্জাতিক মহলে উজ্জ্বল হয় বাংলাদেশের নাম। এই সব কিছুর মূলে 7 নভেম্বর সিপাহী জনতার বিপ্লব, যার মধ্য দিয়ে জাতি পেয়েছিল দক্ষ নেতৃত্বের অসাধারণ এক রাষ্ট্রনায়ক। ফররুখ বাবু, দেশ টিভি, ঢাকা। 7 নভেম্বরের চেতনার সব জাতীয়তাবাদী শক্তিকে ঐক্যবদ্ধ হয়ে শক্তিশালী গণতন্ত্র বিনির্মাণে জাতীয় স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা করা এই মুহূর্তে অত্যন্ত জরুরি বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বৃহস্পতিবার জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে দেয়া এক বাণীতে এসব কথা বলেন তারেক রহমান। বাণীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে দেশবাসী সহ সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে তিনি বলেন, বাংলাদেশের ইতিহাসে 1975 সালের 7 নভেম্বর সিপাহী জনতার বিপ্লব শুধু মোড় পরিবর্তনকারী ঘটনা নয়, এদেশে আধিপত্যবাদ বিরোধী জাতীয়তাবাদী রাজনীতির অভ্যুদয়ের সূচনা। জুলাই সনদে ঐকমত্য হওয়া বিষয়গুলোর আইনানুগত বাস্তবায়ন ও যথাসময়ে জাতীয় নির্বাচন আয়োজনে সরকারের প্রতি আহ্বান জানিয়েছে বিএনপি। অর্জিত ঐকমত্য বাস্তবায়নে সংশ্লিষ্ট সব রাজনৈতিক দলের ঐক্য এবং গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠায় নির্বাচনে কোনো প্রতিবন্ধকতা সৃষ্টি না করার আশাও করা হয় দলটির পক্ষ থেকে। বৃহস্পতিবার রাতে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সভাপতিত্বে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সভা শেষে সংবাদ বিজ্ঞপ্তিতে এই আহ্বান জানানো হয়। জুলাই জাতীয় সনদের প্রতি পূর্ণ সমর্থন ও অঙ্গীকার পুনর্ব্যক্ত করে বিজ্ঞপ্তিতে বলা হয়, বিএনপির আশা দীর্ঘ আলোচনার মাধ্যমে অর্জিত ঐকমত্য বাস্তবায়নে সংশ্লিষ্ট সব রাজনৈতিক দল ঐক্যবদ্ধ থাকবে। নিত্য নতুন প্রশ্ন উত্থাপন বা সংকট তৈরি করে নির্বাচনে বাধা সৃষ্টি না করার আহ্বানও জানানো হয় বিএনপির পক্ষ থেকে। টালবাহানা না করে দ্রুত নির্বাচনী শিডিউল ঘোষণা করতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বলেন, অন্যথায় ব্যর্থ সরকার হিসেবে চিহ্নিত হবেন। বৃহস্পতিবার বিকেলে যশোর টাউন হল ময়দানে সাবেক মন্ত্রী তরিকুল ইসলামের স্মরণ সভায় তিনি একথা বলেন। সহকর্মী সালাউদ্দিন সাগরের রিপোর্ট, জানাচ্ছেন আপন অপু। একজন ব্যক্তি আমার কাছে আসবে। বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী তরিকুল ইসলামের 7ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে বৃহস্পতিবার বিকেলে যশোর টাউন হল ময়দানে হয় স্মরণ সভা। প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, সব দলের স্বাক্ষরে সংস্কারের প্রস্তাব পাশ হয়েছে। এখনো মীমাংসার জন্য রাজনৈতিক দলগুলোকে 7 দিনের আলটিমেটাম দেয়া শিষ্টাচার বহির্ভূত। আমরা তো প্রত্যেকটা সবাই গেছি, প্রত্যেকটা সবাই আমাদের মতামত দিয়েছি। আজকে কেন আবার এই প্রসঙ্গ উঠছে যে রাজনৈতিক দলগুলোকে বসে এই বিষয়ে সিদ্ধান্ত নিতে হবে? তাহলে আপনারা কি করলেন এতদিন ধরে? আপনারা সঠিক কাজটি করেননি, পক্ষপাত দুষ্ট হয়ে কাজ করছেন। আমরা খুব পরিষ্কার করে বলতে চাই যে নির্বাচনের দিনই গণভোট হবে, তার আগে হতে হবে না। মির্জা ফখরুল ইসলাম হুঁশিয়ারি করে বলেন, অনেক হামলা, মামলা, কারাভোগ আর আত্মত্যাগের বিনিময়ে বিএনপি আজকের অবস্থানে এসেছে। দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করলে প্রতিহত করা হবে। কয়েকটি রাজনৈতিক দল ঘেরাও করছে, অস্থিতিশীলতা সৃষ্টি করার চেষ্টা করছে, আবার একটা চক্রান্ত করছে নির্বাচনকে বানচাল করার জন্য, নির্বাচনকে পিছিয়ে দেওয়ার জন্য। এটা এই দেশের জনগণ মেনে নেবে না। আমরা যদি রাস্তায় নামি তাহলে কিন্তু রাজনৈতিক বিষয়গুলো ভিন্নভাবে আসবে। বিএনপি মহাসচিব সরকারের উদ্দেশ্যে বলেন, টালবাহানা না করে দ্রুত নির্বাচনী শিডিউল ঘোষণা করতে হবে। তা না হলে ব্যর্থ হিসেবে চিহ্নিত হবে অন্তর্বর্তী সরকার। সরকারকে পরিষ্কারভাবে বলতে চাই, টালবাহানা না করে অবিলম্বে নির্বাচনের শিডিউল ঘোষণা করার ব্যবস্থা করুন এবং ঐক্যমত্যে যেগুলো সিদ্ধান্ত হয়েছে সেগুলি সামনের দিকে এগিয়ে যান। অন্যথায় আপনারা কিন্তু ব্যর্থ সরকারে পরিণত হবেন। স্মরণ সভায় যশোর 3 আসনের প্রার্থী অনিন্দ ইসলাম অমিত সহ জেলার 6টি আসনে বিএনপির প্রার্থীদের বিপুল ভোটে বিজয়ী করার আহ্বান জানান ফখরুল। ছিলেন শেষের দিকটায়। আপন অপু, নিউজ ডেস্ক, দেশ টিভি। 5 আগস্টের পর দেশে দৃশ্যমান অনেক পরিবর্তন হলেও রাজনৈতিক দলের নেতৃবৃন্দরা দায়িত্বশীলতার পরিচয় দিতে পারেননি বলে মন্তব্য করেছেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান।
বৃহস্পতিবার সন্ধ্যায় সিলেটে সুধী সমাবেশে এই মন্তব্য করেন তিনি। বলেন, আগামী নির্বাচনে বিজয়ী হলে সরকারি সুবিধা গ্রহণ করবে না জামায়াতের এমপিরা। নির্বাচনের মাধ্যমে সামাজিক ন্যায় বিচার যদি কায়েম হয়, দুর্নীতির মূল কেটে যাবে বলে মন্তব্য করেন তিনি। সমাবেশে দলটির কেন্দ্রীয় নেতৃবৃন্দ সহ আসন্ন নির্বাচনে সিলেটে জামায়াতের সম্ভাব্য প্রার্থীরা উপস্থিত ছিলেন। 6 আগস্ট থেকে গত বছর এটা আবার কেউ শুরু করে দিলেন। আমরা পাবলিকলি বলার আগে তাদেরকে নিয়ে বসেছি, দেশে অবস্থানরত শীর্ষ নেতাদেরকে নিয়ে বসেছি, জোর হাত করে বলেছি 15.5 বছর আমরা কেউ কম মজবুত ছিলাম না, আপনারাও ছিলেন, আমরাও ছিলাম। এই কাজগুলো বন্ধ করুন। রাজনৈতিক দলগুলা অনেকেই নিজেদের দায়িত্বশীলতা পরিচয় দিতে পারলেন না। জুলাইয়ের অর্জন রক্ষায় প্রয়োজনে আরও রক্ত দেওয়ার ঘোষণা দিয়েছেন জামায়াতে ইসলামের নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। বৃহস্পতিবার রাজধানীর পুরানা পল্টনে যমুনা অভিমুখে গণমিছিল পূর্ব সমাবেশে কথা বলেন তিনি। আর দলের 5 দফা দাবি না মানলে আগামী 11 নভেম্বর মহাসমাবেশের ঘোষণা দেওয়া হয়। হাসান আল মাহমুদের রিপোর্ট। একই মিছিল, অংশগ্রহণকারীদের হাতে দাড়িপাল্লা, হাত পাকা সহ একাধিক দলের নির্বাচনী প্রতীক। যুগপৎ আন্দোলন, ঘরোয়া আলোচনা শেষে এবার জোটবদ্ধভাবে মাঠে জামায়াত ইসলামী সহ সমমনা 8 দল। জুলাই সনদের আইনি ভিত্তি, পিআর পদ্ধতিতে নির্বাচন ও গণহত্যার বিচার সহ 5 দফা দাবিতে গড়ে ওঠা আন্দোলন রূপ নিয়েছে রাজনৈতিক জোটে। বৃহস্পতিবার প্রধান উপদেষ্টার কার্যালয়ে স্মারকলিপি প্রদান ও গণমিছিলের মধ্য দিয়ে আনুষ্ঠানিক আত্মপ্রকাশ করল নতুন এই জোট। পুরানা পল্টনে মিছিল পূর্ব সমাবেশে কথা বলেন জোট নেতারা। দাবি জানান, নভেম্বরের মধ্যে হতে হবে গণভোট। জাতীয় নির্বাচনের পূর্বে গণভোট আয়োজন করতে হবে। নির্বাচনের সাথে গণভোট হবে না, একসাথে তফসিল হবে না। অবিলম্বে গণভোটের তারিখ ঘোষণা করুন, কোন ধানাই পানায় আমরা চাই না। জামায়াতের নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেন, রক্ত দিয়ে হলেও জুলাইয়ের অর্জন ধরে রাখা হবে। দাবি না মানলে কঠোর হওয়ার হুঁশিয়ারিও দেন তিনি। চালাকি করলেও আমরা তার প্রতিবাদে আমাদের দাবি আদায় করার পন্থা আবিষ্কার করব ইনশাআল্লাহ। আমরা কোনো নিয়মতান্ত্রিক আন্দোলনে আছি। সোজা আঙ্গুলে যদি কি না ওঠে, আঙ্গুল বাঁকা করব, প্রয়োজনে আবার জীবন দেব। আমাদের জুলাইয়ের অর্জনকে ব্যর্থ হতে দেব না। পরে মৎস্য ভবন এলাকায় মিছিল আটকে দেয় পুলিশ। সেখানেই অবস্থান নেন নেতাকর্মীরা। পরে 9 সদস্যের একটি প্রতিনিধি দল প্রধান উপদেষ্টার কার্যালয়ে গিয়ে স্মারকলিপি দেয়। ফিরে এসে কথা বলেন জামাতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার। দাবি না মানলে 11 নভেম্বর মহাসমাবেশের ঘোষণা দেন তিনি। মহাসমাবেশ ঢাকায় লক্ষ লক্ষ জনতার পদভারে মুখরিত হবার আগে আপনারা আমাদের এই 5 দফা দাবি মেনে নিয়ে জুলাই সনদের এই গণ আকাঙ্ক্ষার প্রতি সম্মান প্রদর্শন করুন। তা না হলে 11 তারিখে রাজধানী ঢাকার চিত্র ভিন্ন হবে ইনশাআল্লাহ। বিশেষ কোনো দলের আধিপত্য আর মেনে নেওয়া হবে না বলেও জানান গোলাম পরোয়ার। দাবির প্রতি সম্মান প্রদর্শন করে হাসান আল মাহমুদ, দেশ টিভি, ঢাকা। শুরু হলো জাতীয় নাগরিক পার্টি এনসিপির মনোনয়ন ফর্ম বিক্রি। ফর্মের মূল্য 10,000 টাকা। তবে জুলাই আহত শ্রমিক, কৃষক, কুলি মজুরদের জন্য ফি 2,000 টাকা বলে জানিয়েছেন দলের মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি। জানান, জুলাই সনদ সংস্কার বাস্তবায়নের পক্ষে যদি বিএনপি জামায়াত থাকে তবে তাদের যে কোনো এক দলের সঙ্গে জোট হতে পারে। এছাড়াও এনসিপি, গণ অধিকার পরিষদ, এবি পার্টি ও গণতন্ত্র মঞ্চের 6টি দল মিলে 9 দলীয় জোট গঠনের সম্ভাবনার কথাও জানান তিনি। আরও জানাচ্ছেন জান্নাতুল মোহনা। শুরু হলো এনসিপির মনোনয়ন বিতরণ কার্যক্রম, যেখানে প্রাধান্য পাবে জনসমর্থিত জনপ্রতিনিধিরা। বৃহস্পতিবার সন্ধ্যায় সংবাদ সম্মেলনে দলের মুখ্য সমন্বয়ক জানান, 3 ভাবে আগ্রহী ব্যক্তি সংগ্রহ করতে পারবেন মনোনয়ন। ফর্মটা রয়েছে সেটার আমরা মূল্য রেখেছি 10,000 টাকা। তবে জুলাই আহত এবং যারা শ্রমিক, কৃষক, কুলি মজুর রয়েছেন, আমরা তাদেরকেও সংসদের এই প্রক্রিয়াতে অংশগ্রহণ করতে চাই।
সেই ক্ষেত্রে তাদের জন্য আমরা ফর্ম, যেটা আবেদন ফর্ম, এটা নট একদম ফাইনাল নমিনেশন ফর্ম, সেটা ফ্রি রেখেছি আমরা 2000 টাকা। তা আমাদের এই কার্যক্রম বাছাই প্রক্রিয়াটা 13 তারিখ পর্যন্ত চলবে, আমরা ওপেন রাখবো এবং 15 তারিখে আমরা প্রাথমিক যে তালিকা সেটা প্রকাশ করব। পরে এক প্রশ্নের জবাবে 9 দলের সঙ্গে রাজনৈতিক জোটের কথা জানান নাসির উদ্দিন পাটোয়ারি। তবে জুলাই সনদ ও সংস্কার বাস্তবায়নের পক্ষে বিএনপি বা জামায়াত থাকলে যে কোনো এক দলের সঙ্গে নির্বাচনী জোটের সম্ভাবনা রয়েছে। জোট প্রশ্নে 9 দলের আমাদের একটি পলিটিক্যাল জোট হওয়ার সম্ভাবনা রয়েছে। বিএনপি এবং জামায়াত ইসলাম যদি সংস্কার প্রক্রিয়াগুলো একটি জায়গাতে আসে এবং তারা যদি সংস্কারের ভবিষ্যতে বাস্তবায়ন করবে এ মর্মে প্রতিশ্রুতি দেয়, তাহলে বিএনপি অথবা জামায়াত যে কারোর সাথে আমাদের জোট হতে পারে। সমালোচনা করেন জামায়াত ও বিএনপি মুখোমুখি অবস্থানে। জুলাই সনদ ঘিরে সরকার রাজনৈতিক দলগুলোর কোর্টে বল দেওয়ার পরও সিদ্ধান্ত নিতে না পারা লজ্জার বলে মন্তব্য করেন তিনি। বিএনপি অলরেডি সংঘাত শুরু করে দিয়েছে, জামায়াত মাঠে নেমেছে। আসলে বাংলাদেশ কোন সংঘাতের দিকে যাচ্ছে আমাদের জানা নেই। আমরা ইতিমধ্যে দুই দলের সাথে আলোচনা চালাচ্ছি যে একটি সমাধানে পৌঁছার জন্য। এর আগে প্রার্থিতা নিয়ে তাসনিম জারা বলেন, সবচেয়ে যোগ্য প্রার্থীকেই মনোনয়ন দেবে এনসিপি। জাতীয় ঐকমত্য কমিশনের ব্যয় নিয়ে সংঘবদ্ধ অপপ্রচার চালানো হচ্ছে বলে অভিযোগ করেছে অন্তর্বর্তী সরকার। কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে, কমিশনের মোট ব্যয় হয়েছে 1,71,00,000 টাকা। গত রাতে প্রধান উপদেষ্টার ফেসবুক পেজে দেয়া এক পোস্টে বলা হয়, অতি সম্প্রতি সংঘবদ্ধ অপপ্রচারে বলা হচ্ছে জাতীয় ঐকমত্য কমিশন আপ্যায়ন বাবদ 83 কোটি টাকা ব্যয় করেছে। এই তথ্য সম্পূর্ণ ভিত্তিহীন ও সর্বৈব মিথ্যাচার। পোস্টে বলা হয় স্পষ্টতই, যেহেতু এটি একটি পরিকল্পিত প্রোপাগান্ডা। এতে আরও বলা হয় 2025-26 অর্থ বছরে জাতীয় ঐকমত্য কমিশনের সর্বমোট বাজেট ছিল 7,23,31,026 টাকা। এর বিপরীতে 31 অক্টোবর 2025 তারিখ পর্যন্ত কমিশনের ব্যয় হয়েছে 1,71,31,126 টাকা, যা মোট বরাদ্দের 23.46%। কমিশনের মোট বরাদ্দের মধ্যে আপ্যায়ন খাতে বরাদ্দ ছিল 63 লাখ টাকা, যার মধ্যে ব্যয় হয়েছে 45,77,685 টাকা। নির্বাচন ঘিরে প্রচারে ব্যস্ত পটুয়াখালী 4 আসনের সব দলের প্রার্থীরা। চলছে সভা সমাবেশ। প্রার্থীরা দিচ্ছেন উন্নয়নের নানা প্রতিশ্রুতি, তবে মাঠে নেই এনসিপি ও গণ অধিকার পরিষদের নেতারা। এদিকে যোগ্য প্রার্থীকে নির্বাচিত করতে চান ভোটাররা। KM শাহাবুদ্দিন শিহাবের পাঠানো তথ্য ও চিত্রে বিস্তারিত জানাচ্ছেন ফারজানা আফরোজ টুম্পা। কলাপাড়া ও নদীবেষ্টিত উপজেলা রাঙাবালি নিয়ে পটুয়াখালী 4 আসন। এ এলাকায় পায়রা বন্দর, পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্র, পর্যটন নগরী কুয়াকাটা এবং মৎস্য বন্দর থাকায় আসনটি বেশ গুরুত্বপূর্ণ। এ আসনে প্রার্থী ঘোষণা করেছে বিএনপি, জামায়াত ও ইসলামী আন্দোলন। তবে এখনো মাঠে নেই এনসিপি, গণ অধিকার পরিষদ সহ অন্যান্য দল। কেন্দ্র থেকে সবুজ সংকেত পেয়ে আসনটিতে বিএনপির পক্ষে মাঠ চষে বেড়াচ্ছেন বিএনপির কেন্দ্রীয় কমিটির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক ABM মোশাররফ হোসেন। কর্মী সমর্থকদের নিয়ে যাচ্ছেন ভোটারদের দ্বারে দ্বারে। একমাত্র বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় গ্রহণযোগ্য দল হলো বাংলাদেশ জাতীয়তাবাদী দল। সুতরাং আগামীতে যদি একটি অবাধ, সুস্থ, নিরপেক্ষ নির্বাচন হয়, তাহলে বিএনপি জয়লাভ করবে। এটাই বাংলাদেশের মানুষের প্রত্যাশা এবং আমরা এটা বিশ্বাস করি। বিএনপির এই হেভিওয়েট নেতাকে টেক্কা দিতে ইসলামী আন্দোলনের মনোনীত প্রার্থী মুস্তাফিজুর রহমানও করছেন সভা সমাবেশ। জনগণ যদি সঠিকভাবে ভোট দিতে পারে, তাহলে হাতপাখার বিজয় নিশ্চিত বলছেন সাবেক এই সংসদ সদস্য। আমার প্রথম লক্ষ্যই থাকবে, যেহেতু এখানে তাপবিদ্যুৎ আছে, পায়রা সমুদ্র বন্দর, কুয়াকাটা পর্যটন কেন্দ্র, এই সবগুলোকে সচল করার জন্য এবং উন্নয়নের কর্মকাণ্ডের জন্য প্রথমই দরকার এই কলাপাড়াকে একটি জেলা ঘোষণা করা। এদিকে জামাত মনোনীত প্রার্থী আব্দুল কাইয়ুমও ঘুরছেন ভোটারদের দ্বারে, দিচ্ছেন উন্নয়নের নানা প্রতিশ্রুতি। প্রত্যেক বাড়িতে আমাদের অন্তত একটি লিফলেট পৌঁছিয়ে দিয়েছি। আমরা প্রতিটি বাজারে গণসংযোগ করছি। আমাদের প্রতিবন্ধকতা সমূহ উত্তরে আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি। তবে প্রার্থীরা নানা প্রতিশ্রুতি দিলেও
অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের পাশাপাশি যোগ্য প্রার্থীকেই নির্বাচিত করতে চান সাধারণ ভোটাররা। আমি চাই আমাদের আসনে এমন একজন প্রার্থী নির্বাচিত হোক যে তরুণদের কাজের ব্যবস্থা পাবে এবং তরুণদের প্রতি খেয়াল রাখবে। কুয়াকাটাকে কিভাবে আধুনিক পর্যটনে রূপান্তর করা যায়, এইটা আমরা চাই যে এরকম একজন লোক আসুক যিনি রাজনীতিতে পরিপক্ক, হঠাৎ করে আসেনি এমন কোনো ব্যক্তিকে আমরা নির্বাচিত করব না। নির্বাচনের আগে ওয়ার্ড থেকে শুরু করে জেলা পর্যন্ত আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ সদস্যরা তৎপর বলছেন এই কর্মকর্তা। আইন শৃঙ্খলা ক্ষেত্রে আমরা কাজ করছি, এক্ষেত্রে নিয়মানুসারে অবৈধ অস্ত্র উদ্ধার সহ যারা স্থানীয় আইন শৃঙ্খলার ক্ষেত্রে হুমকি স্বরূপ তাদের ক্ষেত্রে আমি ব্যবস্থা নিচ্ছি। পটুয়াখালী ৪ আসনে মোট ভোটার 2,14,182 জন। ফারজানা আফরোজ টুম্পা, নিউজ ডেস্ক, দেশ টিভি। দেখছেন সংবাদ সকাল। স্কিন কোটেড ইনসুলেশন আগুন প্রতিরোধী, তাই ড্রিম হাউস স্কুল প্রজেক্ট হোক বা লাইফ প্রজেক্ট, সব রাখে সর্বাধিক নিরাপত্তায় সব সময়। বিজলি কেবলস, নিরাপদ আজীবন। দেশে খাদ্যের কোনো ঘাটতি নেই বলে জানিয়েছেন খাদ্য সচিব মাসুদুল হাসান। তিনি বলেন, স্বাধীনতার পর এবার প্রথম রেকর্ড ধান চাল সংগ্রহ হয়েছে। ধান, চাল, গম মিলিয়ে 14.5 লাখ মেট্রিক টনেরও বেশি মজুত রয়েছে। এদিকে চলতি মাসের মাঝামাঝি সময়ে আমন ধান ও চাল সংগ্রহ শুরু হতে যাচ্ছে। ঝর্ণা রায়ের রিপোর্ট। আগামী ডিসেম্বরের মধ্যে দেশের দুর্যোগ প্রবণ জেলাগুলোর 1,60,00,000 মানুষ বড় ধরনের খাদ্য সংকটে পড়তে যাচ্ছে, আর চরম অপুষ্টির সম্মুখীন হতে যাচ্ছে 16 লাখ শিশু। দেশের খাদ্য নিরাপত্তা পরিস্থিতি নিয়ে সম্প্রতি জাতিসংঘ সহ কয়েকটি সংস্থা এ সংক্রান্ত একটি প্রতিবেদন প্রকাশ করে। এ নিয়ে নানা মহলে উদ্বেগের মধ্যে খাদ্য মন্ত্রণালয় বলছে, দেশে কোনো খাদ্য ঘাটতি নেই এবং সংকটও নেই। খাদ্য মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ মাসুদুল হাসান জানিয়েছেন, দেশে খাদ্যের পর্যাপ্ত মজুদ রয়েছে। আবার বড় মৌসুমে রেকর্ড ধান চাল সংগ্রহ করা হয়েছে। 3 লক্ষ মেট্রিক টন ছিল ধান, সেখানে আমরা 3,56,000 মেট্রিক টন সংগ্রহ করেছি। আমাদের আতপ চালের একটা ছোট টার্গেট ছিল 35,000 মেট্রিক টন, সেখানে আমরা এটা প্রায় 51,52,000 মেট্রিক টন, আমরা এক্স্যাক্ট ফিগারটা এই মুহূর্তে স্মরণ নেই, 52,000 মেট্রিক টন পর্যন্ত আমরা করেছি। ওভারঅল আমাদের সমস্ত লক্ষ্যমাত্রা পূরণ হয় আর কি। তিনি আরও জানান, চলতি মাসের মাঝামাঝি সময়ে আমন মৌসুমের ধান চাল সংগ্রহ শুরু হয়ে যাবে। শিগগিরই বৈঠক করে এর মূল্য নির্ধারণ করা হচ্ছে। অভ্যন্তরীণ উৎসের বাইরেও সিদ্ধ চাল, আতপ চাল এবং গম আমদানি করা হচ্ছে বলে জানান তিনি। বলেন, এসব উদ্যোগের পর খাদ্য সংকট দেখা দেওয়ার কোনো সুযোগ নেই। মোট 4টা প্যাকেজে 2 লক্ষ মেট্রিক টন চাল সরকারি পর্যায়ে আমরা আমদানি করছি উন্মুক্ত টেন্ডার পদ্ধতিতে, আর বেসরকারি পর্যায়েও আছে। বেসরকারি পর্যায়ে আমাদের অনুমোদন দেওয়া আছে 5 লক্ষ মেট্রিক টনের, 6 লক্ষ মেট্রিক টনের। তো এটা ওখানেও কিছু আমদানি হচ্ছে, কারণ প্রাইসটা খুব ফেভারেবল এবার। অলরেডি ধরেন এটা তো ধরেন নভেম্বর মাস চলছে, এরপরে আবার ডিসেম্বর মাসে আমন ধানের, জানুয়ারি মাসে মাঝামাঝি হয়তো আমন ধান সংগ্রহ শেষ হয়ে যাবে। তারপর আবার আস্তে আস্তে তো বড় মৌসুম চলে আসবে। সবসময় মোটামুটি একটা কন্টিনিউয়াস প্রসেস। এখানে ঘাটতির কোনো সুযোগ নেই আর কি। খাদ্য মন্ত্রণালয়ের ওয়েবসাইটের তথ্য অনুযায়ী বৃহস্পতিবার পর্যন্ত ধান, চাল, গম মিলিয়ে 14,48,149 মেট্রিক টন খাদ্য মজুত আছে। ঝর্ণা রায়, দেশ টিভি, ঢাকা। প্রবলদ্বীপ সেন্ট মার্টিনে 20 শয্যার হাসপাতালটি অব্যবস্থাপনা ও জনবল সংকটে বেহাল। এই কারণে দ্বীপবাসী ও পর্যটকদের চিকিৎসা সেবা নিয়ে চরম অনিশ্চয়তা দেখা দিয়েছে। 2002 সালে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান হাসপাতালটির ভিত্তি স্থাপন ও উদ্বোধন করেন। এখন এর আধুনিকায়ন হবে সে আশায় ভুক্তভোগীদের। আবুল বাশার নয়নের প্রতিবেদন, জানাচ্ছেন ফারজানা আফরোজ টুম্পা। দূর থেকে দেখে আধুনিক হাসপাতাল মনে হলেও কাছে গেলে ভুতুড়ে পরিবেশ, শুনশান, রোগীর উপস্থিতি নেই বললেই চলে। হাসপাতাল মাঠে বিচরণ করছে গরু ছাগল, অথচ এটি প্রবালদ্বীপ সেন্ট মার্টিনের একমাত্র স্বাস্থ্যসেবা কেন্দ্র। দ্বীপের মানুষের স্বাস্থ্যসেবার জন্য 2002 সালে বিএনপির তৎকালীন প্রথম যুগ্ম মহাসচিব তারেক রহমান এই হাসপাতালটি উদ্বোধন করেন। সাথে ছিলেন সে সময়ের যোগাযোগ প্রতিমন্ত্রী সালাউদ্দিন আহমদ।
10 শয্যার এই হাসপাতালটি বর্তমানে কাগজে কলমে 20 শয্যার হলেও প্রতিষ্ঠার 2 দশক পরও বেহাল। চিকিৎসক, নার্স, ল্যাব টেকনিশিয়ান সহ জনবলের তীব্র সংকট। এখানে দীর্ঘদিন ধরে একটা পরিবারের স্থানীয় একজন দেখাশোনা করে, ডাক্তারের অনুপস্থিতিতে এখানে দেখাশোনার জন্য কেউ নাই। তারেক রহমানের স্মৃতি বহন করা হাসপাতালটিতে পরিবার পরিজন নিয়ে ব্যক্তিগত আস্তানা গড়ে তুলেছেন এক কর্মচারী। ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি তিনি। কারণ সে আওয়ামী লীগ করলে আমি তার দখলদার প্রবণ আছে, চাকরিজীবী, দীর্ঘদিন সরকারি চাকরিতে আছেন, এই হিসাবে ব্যবহার করতেছে। আওয়ামী লীগের আমলে কোনো চিকিৎসা হয় নাই, আর টেকনাফে চলে যেতে হয়। একজকে ট্রলারে বাচ্চা, তাহলে বাচ্চা মরে যায়, তাহলে বাচ্চার মা মরে যায়। বর্ষাকালে প্রায়ই টেকনাফের সঙ্গে সেন্ট মার্টিনের যোগাযোগ বিচ্ছিন্ন থাকে। এ সময় গুরুতর অসুস্থ রোগী বা প্রসূতিদের উন্নত চিকিৎসার জন্য উপজেলা বা জেলা সদরে নেওয়া যায় না। তখন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে হাসপাতালটি। এখানে আপাতত আমি একজনই আছি, আর আমার সহযোগী হিসেবে রমজান আঙ্কেল, উনি আছেন দুজন। আপাতত ডেলিভারি অফ আছে আর কি। আমাদের স্যার চেষ্টা করতেছে স্বাভাবিক করার জন্য আর কি সেবাটা। সময়ের পরিবর্তনে হাসপাতালটিতে আধুনিকতার ছোঁয়া লাগবে, এ প্রত্যাশা দ্বীপবাসী ও পর্যটকদের। ফারজানা আফরোজ টুম্পা, নিউজ ডেস্ক, দেশ টিভি। ভোরের কুয়াশার ফাঁকে সোনালি রোদের খেলা, গোধূলি বেলায় মৃদুমন্দ হাওয়া, পায়ে শিশির বিন্দুর স্পর্শ। দুয়ারে করা নাড়ছে শীত বুড়ি, তবে বদলেছে শীতের আগমনের চিরায়ত রূপ। রিয়াজ আলীর ছবিতে কাজী শাহিদের প্রতিবেদন। প্রকৃতিতে শীতের আগমনী বার্তা বয়ে নিয়ে এসেছে হেমন্ত। ধান ও ঘাসের ডগায় আলতো ছোঁয়ায় নামছে কুয়াশা। শিশির বিন্দু ঝরার টুপটাপ শব্দ আর মৃদু শীতলতা জানান দিচ্ছে ঋতু পরিবর্তনের খবর। সন্ধ্যা সকাল কুয়াশার চাদরে মুড়ে যাচ্ছে চারপাশ। হেমন্তের পরন্ত বেলা জানান দিচ্ছে শীতকাল আসন্ন। এবার আশ্বিন মাস থেকে মানে শীত লাগাটা একটু হালকা করে শুরু হয়েছে। কার্তিক মাস থেকেই আধা থেকে শুরু করে দিয়েছে। সকালের সোনারাঙা রোদ বাড়িয়ে দিয়েছে পথঘাট আর মাঠের উজ্জ্বলতা। গ্রামের মাঠে যতদূর চোখ যায় সবুজ ধান। কার্তিক অগ্রহায়ণ মাস মিলে ষড়ঋতুর চতুর্থ ঋতু হেমন্ত। এরপরই আসে শীত, তাই হেমন্তকে বলা হয় শীতের পূর্বাভাস। শীত এখন পড়তে কেবল লেগেছে, ঠান্ডার মৌসুমে ঠান্ডা চলছে। তবে ঋতু বৈচিত্র্যে বদলেছে শীত আগমনের সময় আর স্থায়িত্ব। রেনি সিজনের মাঝখানে যে সময়টা আছে সেটাও শিফট করে গেছে, এবং শীতে আসার যে সময়টা সেটা পিছনে সরে গেছে আস্তে আস্তে। এটা ক্লাইমেট চেঞ্জের ফলে। অক্টোবরের মাঝে থেকেই হালকা হালকা শীতের ভাবটা চলে আসতো, কিছু কুয়াশা পড়তো, কিন্তু এখন দেখা যাচ্ছে যে নভেম্বরের মাঝামাঝি চলে আসলেও সেই ভাবটা আসতেছে না। কুয়াশা আর সূর্যের অবাধ ভালোবাসার লুকোচুরি খেলায় চলে জীবনের অবগাহন, বয়স আর জীবিকা ভেদে। শীতের লাহান কষ্ট আছে নাকি? আপনার ভোর আগামী উঠি চারটি পানি পান্তা থাকলে খানো, না খালে অমনি চলে আপনি ধরেন। কাজী শাহেদ, দেশ টিভি, রাজশাহী। উত্তরবঙ্গের লালমনিরহাটে শীতের আভাস পাওয়া যাচ্ছে। এ নিয়ে বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী জামাল বাদশা। জামাল, পরিবেশ ও প্রকৃতির কেমন পরিবর্তন দেখছেন, বিস্তারিত জানাবেন। শায়লা, আজ কার্তিকের 22 তারিখ এবং এই কার্তিক শুরু থেকেই কিন্তু লালমনিরহাটের শীত আসলে আগমনী বার্তা জানান দিচ্ছিল, এবং আজকে কিন্তু একেবারে স্পষ্ট বার্তা শীত দিচ্ছে যে তার আসতে কিন্তু খুব বেশি আসলে দেরি নেই। যদিও দিনক্ষণ হিসেবে 1 মাসেরও বেশি সময় শীতকাল আসতে বাকি, তবে প্রকৃতি যে রূপ নিয়েছে, অর্থাৎ ঘাসের ডগায় জমে থাকছে কুয়াশা, এবং ভোর থেকে সকাল 8টা এবং 9টা পর্যন্ত অনেক সময় কুয়াশায় মোড়ানো থাকছে চারপাশ। সড়কে অনেকেই লাইট জ্বালিয়ে গাড়ি চালাচ্ছেন, এবং প্রকৃতি সব মিলিয়ে যে রূপ নিচ্ছে সেই রূপ কিন্তু জানান দিচ্ছে শীত আসতে আসলে খুব বেশি দেরি নেই। আমরা রাজারহাট, লালমনিরহাটের পার্শ্ববর্তী উপজেলা, সেখানে খবর নিয়ে দেখেছি, আবহাওয়া অধিদপ্তরের সাথে কথা বলেছি। তারা যেটি বলছে যে গত 1 সপ্তাহ ধরে কিন্তু লালমনিরহাট সহ আশপাশের অঞ্চলে 21 থেকে 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ওঠানামা করছে, এবং সকালবেলা হিমেল হাওয়া থাকছে। কুয়াশায় মোড়ানোর পাশাপাশি হিমেল হাওয়া
কিন্তু অনেককেই আসলে হালকা গরম কাপড় পরিধান করতে বাধ্য করছে। অর্থাৎ সব মিলিয়ে শীত কিন্তু জানান দিচ্ছে যে তার আসতে খুব বেশি আসলে দেরি নেই। এছাড়া প্রকৃতি কিন্তু যে রূপ আসলে নিয়েছে এটি কিন্তু সাধারণত শীতকালের মাঝামাঝি সময়ে আসলে দেখা যায়। তবে এবছর গত কয়েকদিন আগে যে বৃষ্টি হয়েছে টানা 4 দিন, এবং এই 4 দিন বৃষ্টির পরেই কিন্তু এই শীত কিন্তু আসলে শক্তভাবে জানান দিচ্ছে। সব মিলিয়ে বলতে চাই লালমনিরহাট সহ এই অঞ্চলের আশেপাশে এলাকাগুলোতে কিন্তু ভোর থেকে সকাল 9টা থেকে 10টা পর্যন্ত হালকা কুয়াশায় মোড়ানো থাকছে, এবং দুপুরের পরে আবারও কিছুটা শীত অনুভূত হচ্ছে, এবং দুপুরে কিন্তু সূর্য আসলে তার অবস্থান জানান দিল, অর্থাৎ তাপমাত্রা কিছুটা বাড়লেও বিকেল গড়াতেই কিন্তু তাপমাত্রা আবারও কমে আসছে, অর্থাৎ 21 থেকে 25 ডিগ্রিতে কিন্তু আসলে স্থির হচ্ছে। লালমনিরহাটের বিভিন্ন অঞ্চলগুলোতে আমরা দেখেছি এই গরম কাপড় কিন্তু ইতিমধ্যে মানুষ পরিধান করতে শুরু করেছে, এবং যে যানবাহনগুলো রয়েছে সেই যানবাহনগুলো কিন্তু এই সকালবেলার কুয়াশা থাকার কারণে তারা হেডলাইট জ্বালিয়ে চলাফেরা করছে। এই ছিল লালমনিরহাটের প্রকৃতিতে শীতের আগমনী বার্তা নিয়ে সর্বশেষ খবর। শায়লা। ধন্যবাদ জামাল। লালমনিরহাট থেকে শীতের আগমনে প্রকৃতির পরিবর্তন নিয়ে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী।